স্যার একটু টাফ হয়ে যাবে না? রেকর্ড হচ্ছে, একটু ওকে করেন। আর বিষয়টা হচ্ছে যে, যেমন একটা অভিজ্ঞতা থেকে বলি। অনেক আগে আমি একটা চাকরি পরীক্ষা দিয়েছিলাম। তখন ওরা জি স্যার। এমসিকিউ এবং লিখিত একসাথে নিয়েছিল। কিরকম ভাবে দেখা যাচ্ছে, একই প্রশ্ন, বাট এমসিকিউ পার্টটা ছিল আলাদা। হুম দেখা যাচ্ছে এক জি থেকে স্যার। জি স্যার। 50 বা 60 পর্যন্ত এমসিকিউ, যেহেতু ওটা অন্য অধিদপ্তরে ছিল, এরকম ভাবে তো ঢালাভাবে বিশাল বিশাল নিয়োগ ছিল না। তো ওরা কি করেছিল, ওরা হচ্ছে মানে আলাদাভাবে এমসিকিউ রেখেছিল, 50 বা 60টা এমসিকিউ রেখেছিল। আর আপনি আলাদা পাঠ লিখিত 50 60 এরকম লিখিত রেখেছিল। অর্থাৎ এমসিকিউ পার্টটা ওএমআর শিটে আমরা পূরণ করলাম। তারপর আমাদের পরবর্তী যেটা খাতা দিয়ে দিল, যে খাতা এখন লিখিত লেখ, ওভাবে আমরা লিখলাম। ঠিক এরকম মানে নির্দিষ্ট, মানে দেখা যাচ্ছে এমসিকিউ আমার শেষ, মানে 1 ঘন্টা এমসিকিউ, বাট আমার দেখা যাচ্ছে যে 40 মিনিটে শেষ বা 50 মিনিটে শেষ, তারপর কিন্তু আমি লিখিত হাতে দিতে পারছি না। তার মানে কি, ওরা এমসিকিউ শেষ করার পর আমাকে লিখিত খাতা দিচ্ছে। ঠিক এরকম। তো আমার মনে হচ্ছে যে, নির্ধারিত যেহেতু এইভাবে বলা স্যার, আছে, নির্ধারিত সময় থাকবে তো। যে এমসিকিউ প্লাস রিটেন 200 মার্কে, তার মানে এভাবে হবে ইনশাল্লাহ। হয়তো এমসিকিউ নিয়ে আপনাকে তারপরে রিটেন খাতা দিল। এটা জাস্ট করছে ওই যে সময়টা স্যার, কমে আনার জন্য। আগের মতো এত স্যার লেন্দি। এইভাবে তো স্যার মনে হয় অনেক, স্যার এইভাবে তো অনেক পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। হুম 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 এটা অনেক আসলে, একসাথে দুইটা প্রিপারেশন নেওয়া তো, আমি যতটুকু জানি অনেক কষ্টের। এমসিকিউ আমাকে এদিকে এমসিকিউ স্যার নিতে স্যার হচ্ছে, পাশা লিখিত। কষ্টটা ঠিক আছে, স্যার এই যে দেখা গেছে হয়তো প্রিলিতে একটা শিক্ষার্থী হয়তো বা মোটামুটি ভাবে একটা করছে, কিন্তু দেখা গেছে তার অনেক প্রশ্ন হয়তো ভালোভাবে ফ্রেশ ভাবে না দেওয়ার কারণে তার মন খারাপ হয়ে গেল, তখন তো তার রিটেনটা এমনিতে একটু এখন দুর্বল হয়ে যাবে স্যার। ওটা তো আসলে সেই সময়, যেহেতু একটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা পরীক্ষা শুরু হচ্ছে, ওই চিন্তা ভাবনা ভাবারই সময় হবে না। এটা স্যার একদম একেবারে বুঝছেন, এই হচ্ছে বিষয়। প্রশ্নগুলো যেভাবে দেওয়া হয়তো ওই এরকম তো মনে হচ্ছে। আচ্ছা, পার্টিশন কিছু ছিল, আবার কোথায় চলে গেল আবার? সিস্টেমই আর কি স্যার। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ড ক্লাস হচ্ছে। হ্যালো পরবর্তী স্যার। পরবর্তী দেখতে পাবে। হ্যাঁ, বলেন। এটাই আর কি স্যার, মানে এখন তো আমাদের তো প্রচুর সাধনা করতে হবে স্যার। হুম আচ্ছা, হয়তো সার্কুলারটা দেবে হয়তো, মনে হয়। ওই যে ভাই কথা আপনি যদি কথা বলতে চান তাহলে আপনি ওই যে মিউটটা সরায় নেন। আচ্ছা, এই বিষয়ে যদি কারো কোনো জায়গা থাকলে বলেন, নইলে ক্লাসে চলে যাব। মানে অনুষ্ঠান নিয়ে, অনুষ্ঠান বিষয়টা এরকমই হবে আর ওই একই সময়ে এমসিকিউ আর লিখিত নিয়ে নেবে। পরবর্তী রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি ভাইবাটা নিয়ে নেবে, এরকমই আচ্ছা, হয় কথা। আগে আগে স্যার আমরা প্রিপারেশন নিই, পরে আল্লাহ যাই করে। জি স্যার। হ্যাঁ, জি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি বলেন। স্যার এই যে প্রিলি আর রিটেন যে হবে, এটা কি আলাদা আলাদা নাম্বার কাউন্ট করা হবে না একসাথে গড় নাম্বার শুনুন, করে এরকম হবে? এই বিষয়টা নিয়ে কোথাও লেখালেখি করে নাই। সেই কারণে মানে আমি এই বিষয়ে কিছু বলতে পারতেছি না, বুঝছেন। মানে পিলি বা রিটেন একসাথে যোগ হবে কিনা, এই বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারে নাই। মানে এনটিআর চেয়ারম্যান স্যার যে বিষয়টা বলছেন, যে এভাবে লিখিত পরীক্ষা হবে, বাট দুটো একসাথে যোগ হবে কিনা এই বিষয়ে কেউ কিছু বলতে পারে নাই। মানে উনি এই বিষয়টা কিছু বলে নাই। এটা প্রজ্ঞাপন হলে বলা যাবে যে আসলে প্রিলি মার্কটা যোগ হবে কিনা, বা শুধু রিটেন মার্ক যোগ হবে। আমার তো মনে হচ্ছে যে দুইটা মার্কই যোগ হয়ে যাবে, যেরকম মনে হচ্ছে আর কি, স্যার যেহেতু আলাদাভাবে কিছু বলে নাই। আবার দেখা যাচ্ছে নাও হতে পারে, যে শুধু এইটা শুধু পাশের জন্য রাখলো, আর পরে রিটেনের মার্কটা যোগ হলো, আর ভাইবার মার্কটা যেটা এর আগে হয়েছে, তবে এটাই হবে আর কি। এটা কোন দিকে হবে এটা বলা যাচ্ছে না, যেহেতু একসাথে পরীক্ষা হচ্ছে। নিতে পারে, দুইটা একসাথে নিতে পারে, দেখ এটা সমস্যা না। পিলি মার্ক বা পিলি মার্ক সাধারণত তো বেশি যোগ হয় না, একমাত্র বিশেষ বিসিএস ছাড়া। বাকি ক্ষেত্রে তো ওই
আপনার প্রিলি মার্কটা যোগ হয় না, ওই লিখিত মার্কটাই যোগ হয়, লিখিত মার্ক প্লাস ভাইবা। জি স্যার। সরি। আচ্ছা, একটা স্ক্রিন শেয়ার করেছিলাম, দেখতে পাচ্ছেন কি? মোটামুটি জি বইয়ের স্যার। নামকরণটা আমি এটাই করতে চাচ্ছিলাম, গ্রন্থাগার তথ্যবিজ্ঞান লিখিত ডাইজেস্ট। এভাবে ইনশাল্লাহ বইটা সাজানোর চেষ্টা করছি। একটু আপনাদের ক্লাস নেওয়ার আগে একটু এক নজর দেখে নিই একটু। এবার টপিক্স অনুযায়ী সাজা হয়েছে, যেটা এনটিআরসি সিলেবাসে যে টপিক্সটা বা সিলেবাস ঠিক এইভাবে সাজানো হয়েছে। আহ মোটামুটি দেখা যাচ্ছে এনটিআরসি বিগত সালের প্রশ্নগুলো স্যার সংযোজন স্ক্রিনে তো করছিল। স্যার এখনো আসে নাই স্যার, শুধু জাস্ট বিজয় আহা, বাহান্ন ইংলিশ সেটা আসছে। এটা দেখা যাচ্ছে না শেয়ার স্ক্রিন? জি না স্যার, দেখা বিজয় যাচ্ছে তো? 52 আসছে শুধু। জি। বিজয় 52, তারপর এরকম একটা পিকচার আসছে। মানে যে স্ক্রিনটা শেয়ার করেছে এটা দেখতে পাচ্ছেন না? না স্যার, জি না স্যার। আসছে। ও, তাহলে আচ্ছা স্টপ করি, দেখি আবার ঢুকি তো, তাহলে একটা দেখা ফ্লেক্স যাচ্ছে ছিল। না কেন? এই যে এটা। এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা স্ক্রিন শেয়ার করেছে, এটা কি দেখতে পাচ্ছেন? স্যার এখন দেওয়া যায়। জি জি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন না কেউ? জি স্যার, দেখতে জি স্যার। জি 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 এখন আসছে স্যার। এখন আছে, তাহলে মানে ওই যে যেটা হচ্ছে আমার তো মনে হচ্ছে যে এটা তো অনেক বড় একটা ফাইল, সেখানে লোড নিতে সময় নিচ্ছে। আর এর আগে যেটা সেটা হচ্ছে আমি স্লাইড আকারে দিতাম তো, বাট এটা তো অনেক বড় একটা ফাইল, তাও তো 200-300 পৃষ্ঠা তো হবে, সেখানে লোড নিতে সময় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম থেকে তো আপনি মিস করছেন। জি স্যার, শুধু আগে শুধু জাস্ট ইয়ার্ড আসছিল, হ্যাঁ, কম্পিউটারের যে ওই যে ইয়ার্ড বড় আসছিল ফাইল তো এটা আসছিল। সেই কারণে। আমি যে এই ঠান্ডা কাশি, না, আমি বলছি যে বইয়ের নামকরণটা আমি এইভাবে করছি, গ্রন্থাগার তথ্যবিজ্ঞান লিখিত ডাইজেস্ট। লিখিত ডাইজেস্ট। হ্যাঁ, এটাই মোটামুটি অনেক প্রশ্ন মোটামুটি সংযোজন করা হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ, দুইটা সুখবর আছে স্যার। আমার ওয়াইফের চাকরি হয়েছে, আমার ছোট ভাইয়ের। ও, যাক আলহামদুলিল্লাহ। না না, ইনশাল্লাহ এরপরে আপনার সিরিয়াল, ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া রাখেন স্যার। জি, যাক, সিলেবাস আলো কিভাবে রাখা হয়েছে। আহ মোটামুটি দেখা যাচ্ছে যে বিগত সালে প্রশ্নগুলো সমাধান করছি 17-18তমের, প্লাস হচ্ছে আমাদের এই সাবজেক্টের যে বিভিন্ন চাকরি পরীক্ষা হয়ে যায়, যেমন এর আগে নন ক্যাডার পিএসসি নন ক্যাডার যে আমাদের সাবজেক্টের যে প্রশ্নগুলো হয়ে গেছে সেগুলো আমি মোটামুটি রাখার চেষ্টা করছি। আহ মোটামুটি এই প্রশ্নগুলোই, আহ আর পাশাপাশি এনটিআরসি যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো রাখা রাখা হয়েছে এখানে। দু একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, এই প্রশ্নগুলো আপনাদের পড়িয়েছি। স্যার আমার স্যার আমার কি মনে হয় জানেন, বই আমরা হাতে পাইলে মানে ক্লাস করার প্রতি আমি তো আরো এখন বেশি পিডিএফ দিচ্ছি আগ্রহ বুঝছেন, লাগবে। বই তো এখন ওইগুলাই দেই নাই। যে ভাবছিলাম যে একেবারে নতুন যে স্যার বইটা প্রজ্ঞাপনটা আসবে, তাড়াতাড়ি পাইলেই ভালো হইতো। প্রজ্ঞা মানে প্রজ্ঞাপনটা আসলে তারপরে হয়তো ছাড়লে ভালো হবে। হ্যাঁ, আমার কাছে যতটুকু মনে হয়েছে, তারপর দেখি ইনশাল্লাহ। বই দেখে পড়ার মজাই আলাদা স্যার। হ্যাঁ, সে তো অবশ্যই, এটা তো সাময়িক সময়ের জন্য বুঝছেন, স্লাইড যেটা বা পিডিএফ এটা তো সাময়িক সময়ের জন্য, এটা আসলে ওইভাবে হয় না।
এই মোটামুটি এরকমই দেখা যায় যে প্রশ্নগুলো মনে করি বিভিন্ন পরীক্ষা আসছে। যেমন এই প্রশ্নটা মনে করেন যে আহ শত নিবন্ধন পরীক্ষা আসছে। আবার মনে করেন নন ক্যাডার পরীক্ষা 2013 পরিবেশ বন বিষয়ক মন্ত্রণালয়ে আসছে সরকারি লাইভেন পদে। তারপর মনে করেন এদিকে নন ক্যাডার পরীক্ষা 2013 সালে আসছে পরিবেশ বন মন্ত্রণালয়ে। ঠিক এভাবে সাজানো হয়েছে আর কি। যে প্রশ্নগুলো মনে করেন সরকারি শিক্ষকে আসছে সেগুলো দেওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য নিয়োগ পরীক্ষায় যে হয়ে গেছে মোটামুটি সেগুলো কালেক্ট করে প্রশ্ন মানে সালগুলো দেওয়া হয়েছে আর কি, যাতে আপনাদের এর মানে গুরুত্ব বুঝতে পারেন যে না এই প্রশ্নটা দেখা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাগুলোতে আসছে। ঠিক এটার জন্য আর কি। জি স্যার। তো মোটামুটি পুরো বইটা আমি এইভাবেই বিভিন্ন বই টই ঘেটে বা বিভিন্ন বই টই দেখে আমি এটা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর এটা অনেক খুব সুন্দর হয়েছে স্যার, আমরা এগুলা দেখে আসলে বুঝতে পারবো। স্যার আমার কাছে বইয়ের অভাব নাই, অনেক জাতের বই আছে, কিন্তু আমি যে কোন বই পড়বাম আমি একদম বুঝে উঠতে পারতেছি না। বুঝিনি আপনার কথা। স্যার আমার কাছে অনেক ধরনের বই আছে, কি কিন্তু আমি যে মানে কোন যেগুলো বই। মানে ডিপ্লোমায় পড়ছেন সেইগুলো? না না, শুধু এগুলো না, মানে অন্যজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হের যাবতীয় বই, শোনেন, অনেক আমি ধরনের বই মোটামুটি আমার কাছে আহ আছে। ওই দেখা যাচ্ছে যে আমি ভার্সিটি স্যারদের অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি স্যারদেরই আমি বইগুলা ফলো করা শুরু করছি, দেখছি বা ই করছি। আর রেফারেন্স টানা এবং কিছু বাইরে কিছু লেখা মোটামুটি দেখা যাচ্ছে যে যে টপিক গুলো দেখা যাচ্ছে যে নাই, সেই টপিক গুলো আমি ভালো একটু টপিক গুলো দেখা যাচ্ছে ভালো কোনো লেখকের থেকে নেওয়ার চেষ্টা করছি। যে কারণটা হচ্ছে সব ধরনের লেখকের লেখা সারা পছন্দ করে না বা ওরকম ভালো হয় না। হুম, মানে মূলত নাম্বারটা ভ্যারি করেছে লেখার উপরে, ভাষাগত। কারণ ভাষাটা দেখলেই স্যাররা আসলে বুঝে ফেলে যেটা আসলে কেমন ধরনের হতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে আমি আমাদের ভার্সিটি স্যারদের বেশ কিছু বই আছে, যেমন মোস্তাক শরীফের বই আছে, তারপরে ডক্টর কে এম সাইফুল ইসলামের বই আছে। আবার আমাদের সময় হচ্ছে এসেনশিয়াল অফ ক্যাটালগিং, ডক্টর কে সাইফুল স্যার ছিলেন, ওনার বই আছে। তারপরে আর মোটামুটি অনেক লেখকের স্যার আমরা স্যারদের বই আছে। বা হচ্ছে আহ সেই সময় মনে করেন যে ছাত্র জীবনে কিছু যে শীট বা ই ছিল যে পড়ার সময় সেগুলোতে নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি সবকিছু মিলে একটা ভালো একটা ভিতর দাঁড়ানোর চেষ্টা করছি, যে মোটামুটি এইভাবে পড়ে আসছি বা স্যাররা তো মোটামুটি এইভাবে প্রশ্ন টশ্ন করছেন বা এই আঙ্গিকে, এই সব কিছু মিলে একটা অভিজ্ঞতার আলোকেই করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে বাকিটা আল্লাহ ভরসা। হুম। তবে এই যে মানে আপনারা যে অনেকে যে ডিপ্লোমা করেছেন আবার ওই ডিপ্লোমা বই, আমি বলছি না ঠিক নাম্বার দেবে না তা না, অবশ্যই নাম্বার দেবে, তবে হচ্ছে ওই নাম্বার একটু কম বেশি হয় আর কি। হুম, মানে সাদা যেরকম মানুষ সেরকম লেভেলে এইগুলো অনেক সময় পছন্দ করে, এই আর কি। তাছাড়া মোটামুটি কোনো কথা নেই। জি স্যার। স্যার এটাই মানে আর বুঝতেছি না যে কোনটাতে পড়া শুরু করবো, কিভাবে না পড়বো। এই বিষয়ে দেখা যাচ্ছে যে স্যার, প্যাসিফিকে আমি তো যে বললাম আর কি যে আহ, যে যেরকম মানুষ তাকে ঠিক সেরকম বিষয় দিয়ে বোঝাতে হবে। হুম, এই হচ্ছে জি বিষয়। স্যার। কারণ আহ মানে আমি অনার্স মাস্টার্স করছি সেই হিসাবে আমার লেখাটা ধরনটা দেখা যাচ্ছে যে যদি লিখি তাহলে আমি ওইরকম সিলেবাস চালিয়ে লিখবো। হ্যাঁ, বা আমার কাছে যখন জি একটা ভাষা মনে হবে যেমন কি মঞ্চ তালিকা। হুম, ও সারা মঞ্চ তালিকা, শেল্ফ শেল্ফ ক্যাটালগ যেটা, ও দেখা, তারপর কি রেফারেন্স আকর গ্রন্থ। হ্যাঁ, এই যে বাংলাগুলো, এই দেখা যায় সারা, আমার মনে হয় না আমার অনার্স মাস্টার্স লাইফে সারা কখনো এই যে বাংলা এরকম করে প্রশ্ন করছে।
মঞ্চ তালিকা কাকে বলে, মঞ্চ তালিকা। ওই দেখা যাচ্ছে শেলফ লিস্ট কাকে বলে, শেলফ ক্যাটালগ মধ্যে বা ক্যাটালগের পার্থক্য এরকম জাতীয়, বা হচ্ছে রেফারেন্স, রেফারেন্স কোশ্চেন কি, বা রেফারেন্স বই কি, রেফারেন্স বই কি, বা রেফারেন্স বই কত প্রকার। ঠিক ওই যে আকর গ্রন্থ বা এই যে ট্রান্সলেট করে যে লেখা বা এইগুলা সাধারণত ডিপ্লোমা বইগুলো তো বেশি থাকে মনে হয়। তারপরে এগুলো যখন দু একটা টার্ম টার্ম যখন খাতায় উপস্থাপন হয় না, তখন স্যাররা দেখে বুঝে ফেলে যে এই লেখাটা কোন ধরনের লেখা হতে পারে। তারপরে নাম্বারটা একটু কম বেশি হয়, মানে নাম্বার দেবে না তা না, আমি তা বলছি না, অবশ্যই নাম্বার দেবে, কিন্তু ওই যে নাম্বারটা কম বেশি হয়, যার কারণে অনেকে দেখা যাচ্ছে 100 মার্কে অ্যান্সার করলাম, 100 মার্কে অ্যান্সার করে দেখা যাচ্ছে 40, 45, 50 পাচ্ছি। হ্যাঁ, অনেকে আবার দেখা যায় 100 মার্কে অ্যান্সার করেও 65, 70, 75 পেয়ে যাচ্ছে। তার মানে কি, আমি তো 100 মার্কে অ্যান্সার করলাম, পেলাম না কেন? আরেকজন তো 100 মার্কে অ্যান্সার করবে, ঠিক এরকমই বিষয়টা। এটার পর দেখা যাচ্ছে যে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যখন মেধাক্রমে আসে, তখন হয়তো ভালো প্রতিষ্ঠান হচ্ছে না, পরে ডিস্টেন্স একটু দূরে হয়ে যাচ্ছে, এরকম প্রতিষ্ঠান হয়। এই তাছাড়া কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমি একটু ভালো একটু লেখা বা একটু অনেকদিন ধরে কষ্ট হচ্ছে, মনে করেন যে সেই 18তম শেষ হয়ে গেল, তারপর থেকে আমি মোটামুটি চেষ্টা করতেছিলাম। এর আগে একটা ভাইবা একটা করলাম মোটামুটি ভাইবার জন্য, দেখা যাচ্ছে তারপরে এটা এখনো অনেক রিভাইজ হবে। তো এর ভেতরে বানান টানান আরো অনেক কিছু, দাড়ি কমা সিম্পল অনেক কিছু দেখতে হবে আরো। আচ্ছা, যাই হোক, আমার সরাসরি অনেক কথা বললাম, এখন চলে আসি আমাদের টপিকসে চলে আসি। আমরা এগুলো পড়েছি। দেখুন এই পরীক্ষা প্রশ্নটা আমরা পড়লাম মনে হয় গত ক্লাসে, গত ক্লাসে অবশ্যই আরেকটু এডিশন করছিল, এগুলো অবশ্যই দেওয়া হয় নাই। যেমন এই পরীক্ষাটা আপনার নন ক্যাডার পরীক্ষা পরিবেশ অধিদপ্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিল। নন ক্যাডার পরীক্ষা 2012 আসছিল শ্রম অধিদপ্তর লাইভ এন্ড পদে, মানে এটা হচ্ছে আপনি পিএইচডি যে পরীক্ষাগুলো হয় সাবজেক্ট ওয়াইজ। হুম। তো সেখানে প্রশ্নটা আসছিল গ্রন্থাগার কাকে বলতে, গ্রন্থাগার কতবার কি কি। তো মোটামুটি এইভাবে সাজানো হয়েছে আর কি, যাতে অনেকে বুঝতে সুবিধা হয়, না প্রশ্নটা একবারে অবহেলিত প্রশ্ন না আসতে পারে। এটা আমরা দেখছি, ঠিক আছে। আমরা আমাদের টপিকসে চলে যাই। স্কুল লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য এটা পড়েছি। কলেজ লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য আপনাদের বলছেন দেখে নিন, একই কথা, প্রায় সেম টপিকস, এটা পর দেখবো না। সরি, আজকে এটা দেখবো একটু। হ্যাঁ, আরেকটা বিষয় রাখার চেষ্টা করছি আজকে, 5 নম্বর প্রশ্নটা দেখবো, যে গ্লোবাল ট্রেন্ডস, অর্থাৎ আপনার যেটা হচ্ছে এলআইসি এডুকেশন ইন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ট্রেন্ডস, অর্থাৎ হচ্ছে আমাদের যে শিক্ষা মানে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাটা, সেটা আমাদের জাতীয় পর্যায়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশের কি অবস্থা, এবং বিশ্বে আমাদের এলআইসি এডুকেশন এর সিস্টেমটা কি। এটা আমরা একটু জানার চেষ্টা করবো। তো এটা মোটামুটি একটু আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা রেখে দেই, অনেক জানার দরকার আছে। আর প্রশ্নটা আর কিভাবে হতে পারে আমি এটাও একটু দেখার চেষ্টা করেছি, আপনাদের দেখেন অথবা দিয়েছি কিছু কিছু প্রশ্নে, যে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান শিক্ষা জাতীয় প্রবণতা বা বৈশ্বিক প্রবণতা, বৈশ্বিক মানে গ্লোবাল বা বিশ্বে প্রবণতা কিরকম। অথবা এরকম প্রশ্ন হতে পারে যে বৈশ্বিক তথ্যবিজ্ঞানে শিক্ষা নতুন প্রবণতা কি কি। হয়তো একটু পাল্টে দিলে এরকম হতে পারে, তখন হয়তো বলছে না আমি জাতীয় প্রবণতা পড়লাম, বৈশ্বিক প্রবণতা পড়লাম, এখানে আবার তথ্যবিজ্ঞান শিক্ষার নতুন প্রবণতা, এটা আবার কি। অথবা এটা হতে পারে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান শিক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক প্রবণতা বিশ্লেষণ করুন। অথবা এরকম প্রশ্ন হতে পারে বিশ্ব এবং জাতীয় পর্যায়ে গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান শিক্ষার বর্তমান অবস্থা আলোচনা করুন। আর 6 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, গ্রন্থাগারিকতার মূলনীতি বা নৈতিকতা, অর্থাৎ লাইব্রেরিয়ানশিপ বা গ্রন্থাগার পেশার যে মূলনীতি বা এর নীতিকতা, নীতিকতা কি থাকা উচিত, অর্থাৎ মোরাল এথিক্স যেটা। যাই হোক, আমরা সরাসরি দেখেন আহ কনার প্রশ্ন, জাতীয় গ্রন্থাগার শিক্ষা জাতীয় প্রবণতা এবং বৈশ্বিক প্রবণতা বর্ণনা করুন। এবার উত্তরটা এবার সাজানো হচ্ছে যে বাংলাদেশের গ্রন্থাগার তথ্যবিজ্ঞান, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স শিক্ষা জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখেন, একটা সময় আহ, একটা সময় তো আমাদের সাবজেক্টে দেখা যাচ্ছে যে শুধু লাইব্রেরি সায়েন্স নাম ছিল। লাইব্রেরি সায়েন্স, সবাই লাইব্রেরি সায়েন্স কে বলতো লাইব্রেরি সায়েন্স, কিন্তু সেই লাইব্রেরি সায়েন্সটা কিন্তু আর নাই। জাতীয় পর্যায়ে হয়ে গেছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ গ্রন্থাগার তথ্যবিজ্ঞান। আর যে ভার্সিটি পর্যায়ে, যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা বলি বা রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, মানে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, গ্রন্থাগার ব্যবস্থা ও তথ্যবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আবার সম্ভবত নোয়াখালীতে মানে ইনফরমেশন স্টাডিজ বা
আরো অন্য জায়গায় দেখা যাচ্ছে গ্রন্থাগার তথ্য বিজ্ঞান এইভাবে নামকরণ করা আছে। এটা একটা পরিবর্তন হয়ে গেছে, লাইব্রেরি সায়েন্স থেকে এখন লাইব্রেরি সায়েন্স নাই, এর সাথে তথ্য বিজ্ঞানের কথাটা চলে আসছে। তো এটাই বলা হয়েছে আর কি। সময়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশে এলআই শিক্ষার প্রসার এবং আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। দেখি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা দুই একটা কথা লিখেছি। অর্থাৎ আমি প্রথমে দেখা যাচ্ছে আমাদের এই এলআই শিক্ষাটা, অর্থাৎ গ্রন্থাগার তথ্য বিজ্ঞান আমাদের বাংলাদেশে মানে কিভাবে শুরু হলো, সেই হিসাবে আমাদের কোন কোন ভার্সিটি শুরু হয়েছে সে বিষয়টা একটু সংক্ষেপে উপস্থাপন করেছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার তৎকালীন গ্রন্থাগারিক মোহাম্মদ সিদ্দিক খান। হুম উনি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে লাইব্রেরি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, লাইব্রেরি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, উনি সেখানকার প্রথমে হচ্ছে সভাপতি ছিলেন। এবং ওনার হাত দিয়ে মোটামুটি আমাদের সার্টিফিকেট কোর্স বলেন, ডিপ্লোমা কোর্স বলেন, এগুলো শুরু হয়ে যায়। এবং সেজন্য দেখা যাচ্ছে ওনাকে বাংলাদেশে বলতে অনেকে বলে যে গ্রন্থাগার বিজ্ঞানের জনক। অর্থাৎ ওই ওনার হচ্ছে এই গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে এই প্রসারের ক্ষেত্রে অনেক অবদান আছে। তো ওনার হাত দিয়ে দেখা যাচ্ছে 1962-63 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিপ্লোমা দিয়ে 1 বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু হয়। আহ এই দেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ খোলা হয়, অর্থাৎ ওনার মাধ্যমে। হম ভাইবা তো অনেক সময় জিজ্ঞাসা করে যে বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞান জনক কি? মোহাম্মদ সিদ্দিক খান, সংক্ষেপে এম এস খান। এম এস খান বলে সংক্ষেপে। পরবর্তী 1975-76 সালে শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিপ্লোমা, যেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়। পর্যায়ক্রমে এমফিল, পিএইচডি, স্নাতক, সান্ধ্যকালীন মাস্টার্স, অর্থাৎ ইভিনিং মাস্টার, যেটা 2 বছরের কোর্স যখন এখনো চলমান রয়েছে, সেটা করা হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেল। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 1991 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আহ 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালু হয়। 1992-93 সালে শিক্ষাবর্ষে 3 বছর মেয়াদী স্নাতক এবং পর্যায়ক্রমে 1995-96 মাস্টার্স কোর্স, স্নাতক কোর্স, এমফিল, পিএইচডি কোর্স এবং সান্ধ্যকালীন মাস্টার, যেটা হচ্ছে ইভিনিং মাস্টার্স শুরু হয় আর কি। এটা আপনি একটু দেখবেন। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়, দুটা বিশ্ববিদ্যালয় রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একসাথে করে দিয়েছি। কারণটা হচ্ছে ধরে ধরে বিস্তারিত লেখা, এটা দরকার নাই। দেখেন, অন্য বিষয় বলতে 1999 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্তর মাধ্যমে বিভিন্ন কলেজ, ইনস্টিটিউট, গ্রন্থাগার বিজ্ঞানের অন ক্যাম্পাস সহ, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা আছে ওখানে সহ প্রায় 40টা অধিক ইনস্টিটিউট স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করায়। তারপরে মাস্টার্স, এমফিল, পিএইচডি চালু করে। এই যে নোয়াখালী যেটা বললাম, নোয়াখালীতে চালু হয়ে গেছে ডিপ্লোমা কোর্স, স্নাতক কোর্স, তারপরে প্রফেশনাল মাস্টার্স কোর্সও শুরু হয়েছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে 18-19 শিক্ষাবর্ষ থেকে 1 বছর ডিপ্লোমা চালু হয়েছে। আর যে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, এই বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, যেমন রয়্যাল ইউনিভার্সিটি আছে, তারপরে এশিয়ান আর কি আর কি কি ইউনিভার্সিটি গুলো আছে, ওরা তো মনে হয় এই ডিপ্লোমা বা এগুলা 1 বছর কোর্স গুলো করায় মনে হয়। তারপর 4 নম্বর রাখা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি অটোমেশন। দেখেন, এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে গেল। এখন শিক্ষাক্ষেত্রে ছাড়াও দেখা যাচ্ছে আমাদের লাইব্রেরিতে আরো দেখা যাচ্ছে প্রবণতা কেমন হয়েছে। আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের গ্রন্থাগার বিজ্ঞান দেখলাম যে এটা রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এত সালে প্রথমে দেখা সার্টিফিকেট কোর্স ছিল, 1 বছর ডিপ্লোমা ছিল, তারপরে অনার্স করেছে, তারপর মাস্টার্স করেছে, তারপরে এমফিল করেছে, তারপর পিএইচডি চালু করেছে এবং সান্ধ্যকালীন বা ইভিনিং মাস্টার শুরু করেছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখলাম একই অবস্থা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখলাম একই অবস্থা। এখন দেখি লাইব্রেরিতে কি পরিবর্তনটা হয়েছে। লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি অটোমেশন। দেখেন, ডিজিটাল লাইব্রেরিতে আগে আগে তো কোহা বা ডিএসপিএস বা এগুলো সফটওয়্যার ব্যবহার করা হয় নাই, সেটা এখন ব্যবহার করা হচ্ছে। তার অনেক ডিজিটাল লাইব্রেরি, ক্যাটালগ এবং রিমোট অ্যাক্সেস সেবা চালু হয়ে গেছে। এটা একটা পরিবর্তন, মানে এটা একটা প্রবণতা, ভালো একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারিগরি দক্ষতা চর্চা, তথ্য ব্যবস্থাপনা, আহ তথ্য ব্যবস্থাপনা, তথ্য পুনরুদ্ধার, ই রিসোর্স ব্যবস্থাপনা দক্ষতা অর্জনের দিকে জোর দেওয়া হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে আগে তো এরকম অনলাইন ক্যাটালগিং ছিল না, বা ই বুক ছিল না, বা ইনস্টিটিউশনাল রিপোজিটরি, যেটা, হ্যাঁ, ওটা ওটা ছিল না। এই বিষয়গুলো দেখা যাচ্ছে এখন হচ্ছে, সেটা একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 6 নম্বর হচ্ছে ই লার্নিং এবং অনলাইন রিসোর্স, শিক্ষার্থীদের ওপেন অ্যাক্সেস রিসার্চ, যেমন দোয়াজ ব্যবহার করছে। যেমন হচ্ছে দোয়াজটা হচ্ছে আপনার যে জার্নাল দিয়ে একটা ক্যাটালগি, এইগুলো ব্যবহার হচ্ছে। মানে এইগুলো হচ্ছে মোটামুটি জাতীয় পর্যায়ে প্রবণতা। তার জাতীয় পর্যায়ে প্রবণতা এলআই শিক্ষার বা লাইব্রেরি ইনফরমেশন শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্য বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এবং আমরা পরিবর্তনটা দেখলাম হচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে এখন আমরা ডিএসএস বা কোহা সফটওয়্যার ব্যবহার করছি। পাশাপাশি আমাদের তথ্য পুনরুদ্ধার হচ্ছে, আমরা হচ্ছে অনলাইনে অ্যাক্সেস করতে পারছি, ক্যাটালগিং ব্যবহার করতে পারছি। এগুলো আমার জাতীয় পর্যায়ে প্রবণতা, অর্থাৎ বাংলাদেশে আমাদের এই প্রবণতা হচ্ছে এলাই শিক্ষার, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে, যেহেতু প্রশ্নটা ছিল হচ্ছে জাতীয় এবং গ্লোবাল, অর্থাৎ বৈশ্বিক পরিবর্তন, এখন বৈশ্বিক পরিবর্তন দেখি কি হচ্ছে। এই বৈশ্বিক পর্যায়ে প্রবণতা, এলাই শিক্ষার বৈশ্বিক প্রবণতা নিম্নে উল্লেখ করা হলো। যেমন ডিজিটাল রূপান্তর, ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এলাই শিক্ষা ডিজিটাল দক্ষতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। ডিজিটাল লাইব্রেরি, ডেটা কানেকশন, ডেটা কিউরেশন এবং ডিজিটাল সংরক্ষণ প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের এআই, মেশিন লার্নিং, ব্লক চেইনের মতো উদীয়মান প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন দেখেন, এআই তো আমরা বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। হুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক, ইউটিউবে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে হুবহু দেখা যাচ্ছে কত পরিবর্তন করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর মেশিন লার্নিং, মেশিন লার্নিংটা বোঝানো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো মনে করেন যে সেটা এইচটিএমএল হতে পারে, সিএসএস হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, তারপরে পাইথন হতে পারে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে আমরা বিভিন্ন যে সফটওয়্যার বা ওয়েবসাইট গুলো তৈরি করে থাকি, সেগুলোর কথা বলা হয়েছে। এবং ব্লক চেইনের মতো উদীয়মান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানে এটা ইন্টারন্যাশনাল একটা পরিবর্তন। ব্লক চেইনটা হচ্ছে আপনি হচ্ছে ডিজিটাল লেজার, যেটা ব্লক চেইনটা হচ্ছে ডিজিটাল লেজার। এখন ডিজিটাল লেজারটা কি? ডিজিটাল লেজারটা হচ্ছে আপনার মনে করেন যে ওটা লেজার করে আপনি তথ্য বা ইনফরমেশন গুলো সংরক্ষণ করা যায়। এবং তথ্য ডিজিটাল লেজার যখন সংরক্ষণ করি, ওই তথ্য বা ইনফরমেশন আর কখনোই রিমুভ করা যায় না, মানে ওটা আর নষ্ট হয়ে যায় না, মানে ওটা সারাজীবন থেকে যায়। সেটা হচ্ছে ব্লক চেইন, অর্থাৎ ডিজিটাল লেজারের মাধ্যমে তথ্যগুলো সংরক্ষণ করা। এগুলো হচ্ছে। আর ব্যবহারকারী কেন্দ্রিক সেবা, ব্যবহারকারীদের চাহিদা বোঝা এবং তাদের জন্য ব্যক্তিগত সেবা প্রদান গুরুত্ব দেওয়া হচ্ছে। এলআইএস প্রোগ্রামে ইউজার এক্সপিরিয়েন্স, ব্যবহারকারী আচরণ বিশ্লেষণ বিষয়ক কোর্স যুক্ত হচ্ছে। তারপরে এটা হচ্ছে ব্যবহার কেন্দ্রিক গেল, ডিজিটাল রূপান্তর গেল, বেশ কটা মানে অপশন এখানে রাখা হয়েছে। সহযোগিতা এবং অংশীদারিত্ব, এলআইএস শিক্ষায় আন্তঃবিভাগীয় সহযোগিতা, পেশাগত নেটওয়ার্ক গঠনের উপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের অন্যান্য শাখার পেশাজীবীদের সঙ্গে একত্রে কাজ করার প্রশিক্ষণ হচ্ছে। এটা হচ্ছে সহযোগিতা, অংশীদারিত্ব। আর 4 নাম্বার দেখেন, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য, এলআইএস প্রোগ্রামগুলোতে বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব বাড়ছে। সব ব্যবহারকারীর জন্য তথ্য সেবার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে করাই মূল লক্ষ্য। পক্ষপাত, বৈষম্য এবং সামাজিক অসাম্য দূর করার জন্য শিক্ষার্থীদের সচেতনতা করা হচ্ছে। অর্থাৎ আমাদের প্রফেশনটা যাতে মানে দেখা যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেটা একটা এখানে বলা আছে। আর পেশাদারিত্ব, 5 নম্বর, পেশাদারিত্ব ও নেতৃত্ব, এলআই শিক্ষার নেতৃত্ব দল গঠন এবং প্রকল্প ব্যবস্থার উপর আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা নৈতিকতা, পেশাদার আচরণে প্রশিক্ষণ নিচ্ছে। এই দক্ষতাগুলো তাদের পেশাগত উন্নয়ন এবং নেতৃত্বে এগিয়ে যেতে সহায়তা করে। তাহলে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে মোটামুটি এইগুলো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের মানে ন্যাশনালি, অর্থাৎ আমাদের দেশে এই যে প্রবণতাগুলো, এগুলো এই মোটামুটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বৈশ্বিক প্রবণতা, অর্থাৎ গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে জাতীয় পর্যায়ে আমাদের কি হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কি হচ্ছে, অর্থাৎ এর প্রবণতা বা পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে, এটা মোটামুটি জানলাম। তো এটা আপনি একটু দেখে নেবেন। হুম। অনেক সময় যে ভাইবাতে জিজ্ঞাসা করে যে ঢাকার ভিতরে কখন কোর্স চালু হয়, এই সময় এই কথাগুলো অনেক সময় জিজ্ঞাসা করে আর কি। যেহেতু সিলেবাসে আছে তো টপিকসটা, যে যেহেতু ন্যাশনাল এবং গ্লোবাল ট্রেন্ডস ইন এলআইএস এডুকেশন, তে আমি মোটামুটি এভাবে সাজিয়েছি। এবার 6 নম্বর প্রশ্নে আসি। গ্রন্থাগারিকতার মূলনীতিগুলো কি দেখুন, বা 9 নম্বর রাখা হয়েছে গ্রন্থাগারিকতা পেশার নৈতিকতা গুলো কি কি উল্লেখ করুন। একটা হচ্ছে গ্রন্থাগারিকতার মূলনীতি, অর্থাৎ লাইব্রেরিয়ানশিপে ফিচারটা বা মেইন যে নীতিটা,
আর একটা হচ্ছে লাইব্রেরিয়ানশিপের মোরাল বা ইথিক্স, সেটা কি হতে পারে? এটা অনেক সংক্ষেপে লেখা হয়েছে, কারণটা হচ্ছে যে আপনারা যদি এখানে, আচ্ছা আমরা দেখি, গ্রন্থাগারিতা প্রিন্সিপাল অফ লাইব্রেরিয়ানশিপ বা গ্রন্থাগারিকতার মূলনীতি। গ্রন্থাগার তথ্যগুলো সুষ্ঠু এবং সফলভাবে পরিচালনার জন্য দক্ষ গ্রন্থাগারিক আবশ্যক। নিম্নে গ্রন্থাগারিকতা পেশার মূলনীতিগুলো আলোচনা করা হলো। ঠিক আছে, একটা হচ্ছে আপনার মোটামুটি এই যে 1 থেকে এখানে আমার 16টা মতো দেয়া আছে মনে হয়, 16 পর্যন্ত দেয়া আছে। এটা মূলনীতি তো অনেক হয়, তো এটা শর্টকাটে আপনি শুধু যদি এই যে প্রথম টপিকটা পাঠ্য উপকরণের যত্ন, গোপনীয়তা ও একান্তকতা, তা তারপরে সেবাধর্মী মনোভাব, সততা, পাঠকের পরিচয়, এই বিষয়গুলো যদি শুধু টপিকটা যদি মনে রাখেন প্রথম এই লাত, পরের কথাগুলো আপনি এমনি লিখতে পারবেন। হুম, এইভাবে দেখেন। প্রথম পাঠ্য উপকরণ যত্ন, বই নির্বাচন, সংগ্রহ সংরক্ষণ দক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে। নিরপেক্ষভাবে পাঠ্য উপকরণ নির্বাচন করা আবশ্যক। মানে মনে করেন আপনি এক প্রতিষ্ঠান লাইব্রেরিয়ান হলেন, এখন সেগুলো তো আপনারই দায়িত্ব। হুম, আপনি লাইব্রেরি, সেখানে লাইব্রেরিয়ানশিপ বা লাইব্রেরিয়ান হলেন, সেই বিষয়গুলো তো আপনার দায়িত্ব। বই নির্বাচন, সংগ্রহ সংরক্ষণ দক্ষতা আর সতর্কতা বজায় রাখতে হবে। যে এমনি একটা বই কিনলে তো হবে না। যখন বছর শেষে আপনাকে বললো যে কি ঠিক আছে কিছু বই তালিকা দেন, কিছু স্কুলে বা কলেজে কিছু টাকা আছে এই ফান্ডে, কিছু বই কিনবো, তখন আপনাদের বই নির্বাচন ওইভাবে করতে হবে যে কোন বইগুলো যায়, বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন বইগুলো ভালো, বা শিক্ষার্থীরা পড়বে তাদের জ্ঞান আরো বিকাশ ঘটবে, এই বিষয়গুলো আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আবার নিরপেক্ষভাবে পাঠ্য উপকরণ নির্বাচন করা আবশ্যক। দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে আমি বলি, যেমন অনেক লেখক আসে, আমাদের এখানে অনেক পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলো হয়, যে বলে স্যার একটু আমার বইটা একটু দেখেন, আমার বইটা যদি নেন তাহলে চল, দেখলো সবাই, পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচারও হলো। ঠিক এই বিষয়গুলো দেখতে হবে, যে দেখা যাচ্ছে কার সাথে সম্পর্ক ভালো, বা সে কিছু বই টই লেখে স্থানীয় পর্যায়ে কিন্তু বইয়ের কোয়ালিটি ভালো না। হুম, তখন এই বিষয়গুলো দেখতে হবে যে না, এই নিরপেক্ষতা বজায় রাখতে হবে, যেটা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য ভালো, সেই বইগুলো সেট করতে হবে। গোপনীয়তা বা একান্তকতা, একান্ততা, পাঠক ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং তার অধিকার রক্ষা করা জরুরি। তথ্য সমাধান কোনোভাবেই এই অধিকার লঙ্ঘন না করে। দেখা যাচ্ছে কেউ কোনো একটা বিষয়ে অবজেকশন দিল কার বিরুদ্ধে, এখন আমি যাই সেই ঢোল পিটালাম, ঠিক এরকম না। দেখা যায় একটা পক্ষ যখন যদি লাইব্রেরিয়ানের কাছে কোন কেউ যদি অভিযোগ দেয়, পাঠকেরা বা এক পক্ষ এসে, তখন বিষয়টা হচ্ছে যে আমাকে দেখতে হবে প্রথমে একটু যে কোনো একটা পক্ষতে ডেকে নিয়ে আসতে হবে। হুম, যে ঠিক আছে একটা অভিযোগ দেন। যেমন প্রত্যেকটা লাইব্রেরিতে একটা অভিযোগ বাক্স থাকে। হুম, পাবলিক লাইব্রেরির কথা বলে একটা অভিযোগ বাক্স থাকে, যে অভিযোগ দিতে হলে আপনারা অবশ্যই লিখিত আকারে দিতে হবে। তো অজ্ঞাতনামা বেনামি কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। অজ্ঞাতনামা বেনামি, রেফারের নাম নাই, কিছু নাই, সাথে একটা অবজেকশন দিয়ে গেলাম, একটা চিরকুট দিয়ে গেলাম, তাই হয়ে গেল, তা হবে না। আপনার নাম, পরিচয়, ঠিকানা সব উল্লেখ করতে হবে এবং যথাযথ কারণ দেখাতে হবে, তাহলে সেই অভিযোগটা গ্রহণযোগ্য, নচেত এটা গ্রহণযোগ্য না। ঠিক এরকম ভাবেই যে কেউ যদি অবসর দেয়, তাহলে তার বিষয়টা সরাসরি সরাসরি যদি কেউ দেয় তাহলে তো সেটা শুনতে হবে, এবং পরবর্তীতে মানে বিপরীত পক্ষকে আবার ডাকতে হবে, ডেকে তারপর বিষয়টা পর্যালোচনা করতে হবে। আর যদি মানে কেউ চিঠি আকারে দেয় অভিযোগ বাক্সে, তাহলে অবশ্যই বিস্তারিত সব নাম ঠিকানা থাকতে হবে, নইলে ওই অভিযোগ গ্রহণযোগ্য না। আর সেবাধর্মী মনোভাব, এটা তো বুঝতেছেন যে সেবাধর্মী পাঠকের তথ্য চাহিদা আন্তরিকতা ও আগ্রহ সহকারে পূরণ করতে হবে, বিরক্ত না হয়ে সেবার মনোভাব বজায় রাখতে হবে। সততা, তথ্য প্রদান এবং ব্যবস্থাপনা সর্বদা সততা বজায় রাখা